আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সাধারণ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর একটি অধ্যায় স্থানাঙ্ক ও জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ অনুশীলনী 11.1 কীভাবে আমরা স্থানাঙ্ক জ্যামিতি খুব সহজে করতে পারি। কেননা স্থানাঙ্ক জ্যামিতি বললে অনেক স্টুডেন্টরা ভয় পেয়ে যায়, কেন জ্যামিতি একটা কঠিন বিষয়। তো আজকে এই জ্যামিতিকে আমি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো। প্রথমে আমি তোমাদেরকে চিত্র দেখাচ্ছি স্থানাঙ্ক, তোমরা কীভাবে স্থানাঙ্ক নির্ণয় করবো। দেখো এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, অর্থাৎ মূলবিন্দু এটা 0 0। যে বিন্দু থেকে আমরা কোনো কিছু হিসাব শুরু করি সেটাকে বলা হয় মূলবিন্দু। তো সেই অনুসারে আমাদের এটা হচ্ছে মূলবিন্দু। আর এদিকে ডান দিকে গেলে ধনাত্মক মান, আবার এদিকে বাম দিকে গেলে ঋণাত্মক মান। বাম ডান হচ্ছে এক্স অক্ষ, আর উপর নিচে হচ্ছে ওয়াই অক্ষ। যদি আমরা উপরে উঠি তাহলে ধনাত্মক মান ওয়াইয়ের দিকে, নিচে নামলে ওয়াইয়ের দিকে ঋণাত্মক মান। তো এমত অবস্থায় যদি আমরা বলি যে পি টু টু, পি টু মাইনাস ওয়ান, পি মাইনাস টু ওয়ান, পি মাইনাস টু মাইনাস ওয়ান। তো এই চারটি মান স্থানাঙ্কের কোন কোন অবস্থায় অবস্থান করবে, তো এটা প্রাথমিক ধারণা, এটা তোমরা বুঝতে পারা জরুরি দরকার। তো সেজন্য আমরা টু এই বিন্দুটা দেখো এক্স অক্ষ বরাবর 2 ঘর। তো আমরা ধরলাম এখানে 1, এখানে 2, তাহলে 1 2, এদিকে গেল 2, আবার এদিকেও যাবে 2, 1 2, আনুমানিক ধরে নাও। তোমাদের লেখচিত্রে গ্রাফ পেপারে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র গড় করা আছে, সেখান থেকে তুমি দেখে দিবে 1 2। তাহলে এই বিন্দুটা হচ্ছে এখানে, তাহলে পি টু টু। এবার পি টু মাইনাস ওয়ান, তার মানে এক্স অক্ষ বরাবর 2 ঘর, 1 2, তারপর মাইনাস ওয়ান, তারপর ওয়াইয়ের দিকে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 1 ঘর এদিকে। তাহলে এই বিন্দুটা হচ্ছে পি টু মাইনাস ওয়ান। এবার আসো পি মাইনাস টু ওয়ান, অর্থাৎ এখান থেকে -2 মানে এক্স অক্ষ বরাবর বাম দিকে, -1 বাম দিকে 1 ঘর 2 ঘর, আনুমানিক এখানে দাও। তারপর আবার 1 উপর দিকে 1 ঘর এখানে। এটার নাম হচ্ছে, এই বিন্দুর নাম হচ্ছে পি পি -2 1। এবার দেখো পি -2 -1, এখান থেকে -2 মানে বাম দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, আর -1 মানে পিছন দিকে 1 ঘর। এটা হচ্ছে পি -2 -1। তো এখন তোমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কোন জায়গায় আসবে বসাতে হবে সেটা তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো আশা করি। এখন আমি দেখাবো স্থানাঙ্ক জ্যামিতির কিছু সূত্র, প্রয়োজনীয় সূত্রাবলী। এখানে দুটি বিন্দু যদি হয় পি x1 y1, পি x2 y2, এদের মধ্যবর্তী দূরত্ব ডি হলে ডি ইকুয়াল প্লাস, অর্থাৎ দুটি বিন্দু পি x1 y1 এবং অপরটি বিন্দু পি x2 y2 বলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ডি হচ্ছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, x1 - x2 মানে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটাকে তোমরা ইচ্ছা করলে যে কোনোভাবে লিখতে পারো। চাইলে তুমি x2 - x1 লিখতে পারো, y2 - y1 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কেননা এখানে স্কোয়ার যেহেতু রয়েছে, তাহলে ফলাফল যে কোনোটা হোক না কেন স্কোয়ার করলে সেটা ধনাত্মক হয়ে যাবে। তো এখন দূরত্ব বের করে শিখলাম, প্রয়োজনীয় সূত্র দূরত্ব, দুটো বিন্দু দূরত্ব বের করা। এবার আমি তোমাদের দেখাবো। তো এখানে 3টে বিন্দু দেওয়া আছে, পি x1 y1, কিউ x2 y2 আর x3 y3। এই 3টে বিন্দু, এই 3টা বিন্দুর দ্বারা যদি একটা ত্রিভুজ গঠিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? সূত্র হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান হাফ দিয়ে x1 y1
x2 y2 x3 y3 আবার x1 y1। দেখো প্রথম তিনটা এই স্থানকে এখানে বসাইলাম, এই স্থানকে এখানে বসাইলাম, এই স্থানকে এখানে বসানোর পর প্রথমটা আবার রিপিট করব। কেননা আমরা তিনটা বিন্দু স্থানাঙ্ক এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এখন এটা যদি না যোগ করি তাহলে কিন্তু হচ্ছে না। সুতরাং চক্র আকারে ঘুরতে হবে, এদিকে আসে এদিকে যাবে, এবার এদিকে আসে এদিকে যাবে, এজন্য আমাদের প্রথমটা রিপিট করতে হবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের সূত্র। তো এটার সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখন আমি এই দুইটা সূত্রের প্রয়োগ দেখাচ্ছি। প্রথম সূত্রের প্রয়োগ, প্রথম সূত্রটা দিয়ে যে সমস্ত অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে এবং বিভিন্ন বোর্ডে আসে তা হচ্ছে চতুর্ভুজ এবং ত্রিভুজের প্রকৃতি নির্ণয়। চতুর্ভুজ এবং ত্রিভুজের প্রকৃতি নির্ণয়। এখন দেখো ত্রিভুজের তিনটি বাহু সমান হলে তা হবে সমবাহু ত্রিভুজ। এখন এ বি সি এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ কিনা এটা নিশ্চিত করার জন্য আমাদের বিন্দু দেওয়া থাকলে, এখানে যে বিন্দু দেওয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, এখানে ইচ্ছামূলক 1 2 3 4 5 ইত্যাদি থাকতে পারে। তো স্থানাঙ্ক দেওয়া থাকলে আমাদের এই দূরত্বগুলো বের করার পর, অর্থাৎ এবি বের করবে, পিসি বের করবে, এসি বের করার পর আমরা দেখব এই তিনটা যদি সমান হয় তাহলে হচ্ছে, যদি এবি ইকুয়াল বিসি ইকুয়াল এসি হয় তবে সমবাহু ত্রিভুজ। আর স্কিপ দেখো আবার আমার যদি এবি ইকুয়াল বিসি অথবা এবি ইকুয়াল এসি হয়, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটো বাহু যদি সমান হয় তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কেন? আবার দেখো যদি বড় স্কোয়ার ইকুয়াল যদি এরকম হয়, একটা ত্রিভুজের এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। মনে করি এ বির মান বের হলো 5, বিসির মান হচ্ছে 4, এসির মান হচ্ছে 3। এটা আমরা মনে করে নিলাম এরকম মান হতে পারে। তো এক্ষেত্রে যে বড় মানটা যে আছে তার বর্গ যদি অপর দুইটা ছোট মান এর বর্গের যোগফলের সমান হয় তাহলে তা হবে সমকোণী ত্রিভুজ। অন্যথায় তা সমকোণী ত্রিভুজ নয়। তো এখন ত্রিভুজ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে দূরত্বের সাপেক্ষে তোমরা সব কিছু করতে হবে আশা করি। হ্যাঁ, এখন আমরা চলে যাব চতুর্ভুজ সংক্রান্ত। দেখো চতুর্ভুজ কয়েক প্রকার হতে পারে। নাম্বার 1 সামান্তরিক, 2 নাম্বার সামান্তরিক, তারপর হচ্ছে বর্গ, আয়ত, পাল্টা দেওয়ার অসুবিধা নাই, সিরিয়ালগুলো মনে রাখতে পারলে হলো। আয়ত, তারপর হতে পারে রম্বস, ঠিক আছে, রম্বস,
এগুলো পরীক্ষায় বেশি আসে। এখন সামান্তরিক হওয়ার জন্য সামান্তরিক হবে কি না, যদি বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে একটা চিত্র আমি দেখাই। এরকম যদি হয় এ বি সি ডি, তো চারটা এখানে সব বিন্দু দেওয়া থাকবে, এক সময় অনেক আর বিন্দু দেওয়া থাকবে। এই বিন্দুগুলোর সাপেক্ষে এরকম বিন্দু থাকবে x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এখানে আমি x4 লিখতেছি, এখানে সংখ্যা থাকবে, অন্য কোনো সংখ্যা থাকবে। তো এই বিন্দুগুলোর সাপেক্ষে দূরত্ব বের করবে। দূরত্ব বের করার পর এখন যদি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয়, অর্থাৎ এ বি এবং বিপরীত বাহু হচ্ছে সিডি এবং এসি আর হচ্ছে বিডি। চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান হয়, চতুর্ভুজের বিপরীত বাহু এ বি সি ডি, এ বি এবং সিডি সমান, আর এডি হচ্ছে পিসি সমান। এ বি সিডি আর এসি হচ্ছে এখানে সিডি হবে, সিডি হচ্ছে এ বি এর সমান। তো আমি একটা সংশোধন করে দিচ্ছি, দেখো আবার চিত্র আঁকাই দিলাম এ বি সি ডি। তো এক্ষেত্রে এ বি সিডি সমান, অর্থাৎ বিপরীত বাহু এ বি এবং সিডি যদি সমান হয়, বা এই বাহু যদি সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হলে এবং কর্ণবল, অর্থাৎ এই কর্ণ এবং এই কর্ণ যদি সমান হয়, তাহলে হবে এই চতুর্ভুজটা হবে আয়তক্ষেত্র। কিন্তু বিপরীত বাহুগুলি সমান হওয়ার পর যদি কর্ণ এডি আর বিসি সমান না হয়, তা হবে সামান্তরিক। আর যদি চারটি বাহু সমান হয়, অর্থাৎ এ বি ইকুয়াল বিসি, এ বি ইকুয়াল, যদি এ বি এবং এসি ইকুয়াল সিডি ইকুয়াল বিডি হয় এবং কর্ণ এডি ইকুয়াল কর্ণ বিসি হয়, তবে তা হবে বর্গ। আর যদি কর্ণ সমান না হয়, তা হবে একটি রম্বস। তো আশা করি তোমরা অল্প সময়ের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির সমস্ত সমস্যা তোমরা এখন সলভ করতে পারবে। আমি যেহেতু অনুশীলনী যদিও করাইলাম না, পরেও তোমরা আশা করি পারবে, কেননা এই সূত্রের সাপেক্ষেই তোমাদের সমস্ত অঙ্ক এখান থেকে পরীক্ষা বারবার আসে। চতুর্ভুজ ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করা, কোণের স্থানাঙ্ক সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করা, এই সমস্ত অঙ্ক তোমাদের পরীক্ষায় বারবার আসে। তো আমি অল্প সময়ের মধ্যে তোমাদের এই সমস্ত সমস্যা সলভ করার জন্য চেষ্টা করলাম। সবাই ভালোভাবে বাসায় পড়াশোনা করবে এবং ঘরে বসে তোমরা যেন গণিত শিখতে পারো, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।